বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে চ্যাপ্টার দিয়ে শুরু করব, সেটা হলো মহাকর্ষ বিকর্ষ। এটা হলো তোমাদের অনলাইন ভোটের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়ছে এই মহাকর্ষ বিকর্ষ অধ্যায়ের উপর। সেই জন্য আমরা এই অধ্যায়টা দিয়ে শুরু করার চেষ্টা করতেছি। হয়তো পর্যায়ক্রমে আমরা সবগুলো অধ্যায়কে ক্যাপচার করার চেষ্টা করব, বা তোমাদের জরুরত অনুযায়ী যেরকম লাগে সে অনুযায়ী করার চেষ্টা করব। তো মহাকর্ষ বিকর্ষ অধ্যায়ে প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো মহাকর্ষের সূত্র। নিউটন সাহেব আমাদের একটা সূত্র দিয়ে গেছে, যেটা মহাকর্ষের সূত্র নামে পরিচিত। এটা খুবই পপুলার একটা ফর্মুলা। নিউটন সাহেব বলে গেছে যে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণা পরস্পরের দিকে আকর্ষণ করে। তো তার সূত্রটা প্রতিপাদন করার জন্য আমরা যে কোনো দুইটা বস্তুকণা ধরে নিলাম, একটা M1 আর একটা M2, দুইটার ভর যথাক্রমে M1 এবং M2। এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আমরা সাপোজ ধরে নিলাম D। তাহলে নিউটন সাহেব যে সূত্র বলছে তার সূত্র মতে এই M1 এবং M2 এই বস্তু দুইটা পরস্পরকে আকর্ষণ করবে, এবং এই আকর্ষণ যে বল বা তারা পরস্পরকে যে বল আকর্ষণ করে সেই আকর্ষণ বলটাকে বলা হয় মহাকর্ষ বল। তো তিনি বলছেন এই মহাকর্ষ বল যদি F হয় তাহলে এই F হবে বস্তুকণাদের ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ যে বস্তুকণা আছে M1 এবং M2, এই বস্তুকণাদের ভরের গুণফলের সমানুপাতিক। এই দুইটা বস্তুকণার মধ্যবর্তী যে একটা ডিস্টেন্স আছে D, এদের মধ্যবর্তী যে দূরত্ব D, সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে F ব্যস্তানুপাতিক, তার মানে 1/, মধ্যবর্তী দূরত্ব D এর বর্গ। তাহলে আমি আরেকবার বলতেছি কি ছিল সূত্রটা। মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদের ভরের গুণফলের সমানুপাতিক, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন এই দুটাকে যদি আমরা একটু কম্বাইন্ড করি তাহলে আমরা কি লিখতে পারি? F সমানুপাতিক M1 M2/d²। এখন আমরা সমানুপাতিক চিহ্নটা উঠানোর জন্য আমরা নিয়ে আসলাম ক্যাপিটাল G। আমাদের আগে থেকে ছিল M1 M2/d²। তাহলে আমরা এখানে সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য একটা ধ্রুবক ব্যবহার করলাম G। এই জিটাকে বলা হয় সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এর একটা ফিক্সড ভ্যালু আছে G, এর মান হলো 6.657 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এই যে এককটা আমি লিখলাম, এই এককটা কীভাবে বের করতে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর। আগে আমরা সূত্রটাকে প্রতিপাদন করে আসি। আমরা যে সূত্রটি নিয়ে কাজ করতেছি সেটা হলো F = G/m/r²। আমরা সূত্রটাকে ফার্স্টেই বলে নিয়েছি যেটা মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণার জন্য। এখন এটাকে যদি আমরা পৃথিবীকে কেন্দ্র করে কাজ করাই, দেখে আসি আমরা সূত্রটা আসলে প্রতিপাদন করে আসি যে সূত্রটা আসলে কীভাবে আসে। আমি সূত্রটা এখানে আগে লিখে ফেলেছি, তাহলে তোমরা একটু দেখো যে সূত্রটা আসলে কীভাবে আসে। আমরা ধরে নিলাম এটা হলো আমাদের সেই পৃথিবী, যেহেতু আমরা পৃথিবীর সাপেক্ষে রূপান্তর করতেছি। পৃথিবীর একটা কেন্দ্র আছে, আমরা এই পৃথিবীর কেন্দ্র ধরে নিলাম এটা, আর পৃথিবীর ভর ক্যাপিটাল M আমরা ধরে নিলাম, এবং পৃথিবীর এটা হলো আমি যে সার্কেলটা দিছি এটা হলো তার পৃষ্ঠটা নির্দেশ করতেছে যেখানে আমরা বসবাস করি। তাহলে ধরে নিলাম এটা হলো পৃথিবীর বিশ্বের যে কোনো একটা বস্তুকণা। পৃথিবীর কেন্দ্র হতে এই বস্তুকণার মধ্যবর্তী যে দূরত্ব সেটা হলো R। এটা আর কেন লিখলাম? এটা নর্মালি দেখা যাচ্ছে একটা বৃত্ত, আর পৃথিবীর কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বটাকে আমরা ব্যাসার্ধ বলি। আমরা যে বস্তুকণা নিয়ে কাজ করতেছি সেই বস্তুকণার ভরটা ধরে নিলাম আমরা ছোট হাতের M। আচ্ছা, তাহলে যদি ছোট হাতের M হয় তাহলে আমাদের আগের যে কন্ডিশন ছিল একটা বস্তুকণার ভর ছিল M1, একটা ছিল M2, সেখানে এখন আমরা লিখতে পারবো একটা বস্তুকণা হলো ক্যাপিটাল M, একটা বস্তুকণা ছোট হাতের M। মধ্যবর্তী দূরত্ব আগে ছিল D, এখন মধ্যবর্তী দূরত্ব আমরা লিখতে পারবো ক্যাপিটাল R। তাহলে আমাদের ফর্মুলাটা এখানে চলে আসে G/m/r²। এটি হলো আমাদের সেই রিকোয়ার্ড ফর্মুলা। এখন আমরা দেখবো যে আমাদের এককটা আসলে কীভাবে আসে। আমরা যে এখানে একক পাইছিলাম নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, সেটা একটু দেখি। এখান থেকে দেখো আমাদের যে সূত্রটা ছিল এখান থেকে আমাদের রিকোয়ার্ড জি ছিল জিটাকে যদি রাখি তাহলে আমরা এটাকে দাঁড় করতে পারবো F/r²/mm। এরূপ একটা ফর্মেট আমরা দাঁড় করতে পারি। এখানে আমরা দেখতে পারি এই যে Fটা হলো বলের একক হলো নিউটন। এই যে আর হলো ব্যাসার্ধ হলো আমাদের দৈর্ঘ্যের একক হলো মিটার। তাহলে এখানে আসলো মিটার স্কোয়ার। আমরা অবশ্যই এমকে একক নিয়ে কাজ করতেছি। আর এখানে যে M হলো আমাদের মাস, অর্থাৎ ভর একক কেজি। এখানে দুইটা M আছে, তার মানে কিলোগ্রাম স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আসলে যেটা পাচ্ছি সেটা হলো নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এভাবে সাধারণত কোনো একটা ফর্মুলা থেকে আমরা যে কোনো একটা রাশির একক খুব সহজে বের করে ফেলতে পারি। এটা অবশ্যই যৌগিক একক। যদি আমাদের যৌগিক একক জানা না থাকে বা মনে না থাকে তাহলে আমরা ইচ্ছা করলেই এভাবে কোনো একটা যৌগিক রাশি একক বের করে ফেলতে পারবো। পুনরায় মহাকর্ষ সূত্রের পর আমরা এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, অভিকর্ষজ ত্বরণ কাকে বলে বা অভিকর্ষজ ত্বরণ বলতে আসলে কি বোঝায়?
অভিকর্ষীয় ত্বরণ হচ্ছে আসলে কোনো একটা বস্তুতে অভিকর্ষীয় বল যে কাজ করে, আমরা যেখানে যে প্রতিপাদন করে আসছি অভিকর্ষীয় বল, কোনো একটা বস্তুতে এই অভিকর্ষীয় বল কাজ করার কারণে কোনো একটা বস্তুর যে ত্বরণ প্রাপ্ত হয় তাকে আমরা অভিকর্ষীয় ত্বরণ বলি। অথবা অন্য কথা বলতে পারি, কোনো একটা স্থানে অভিকর্ষের প্রভাবে কোনো একটা বস্তু মুক্তভাবে পড়ার সময় যে ত্বরণটা লাভ করে সেই ত্বরণটাকে বলা হইতেছে অভিকর্ষজ ত্বরণ। তো অভিকর্ষজ ত্বরণকে ছোট হাতের জি দ্বারা প্রকাশ করা হয়। এই ছোট হাতের জি কীভাবে বের করে বা এর সম্পর্কটা কীরকম সেটি আমরা এখন বের করার চেষ্টা করব। তোমরা ইতিপূর্বে জেনে আসতো F সমান ma এরকম একটা সম্পর্ক, যেটাকে আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র নামে অভিহিত করে থাকি। এখানে এটা ছিল আমাদের রৈখিক ত্বরণ। এখন এই ত্বরণটাকেই আমরা যদি জির মাধ্যমে রূপান্তর করি তাহলে আমরা লিখতে পারি F সমান mg। আর আমরা কিছুক্ষণ আগে একটা সূত্র প্রতিপাদন করে আসলাম F সমান g/m/r²। তাহলে এটাও একটা বল, এটাও একটা বল। এটা ছিল আমাদের অভিকর্ষীয় বল, এটাকে আমরা এখন জি এর মাধ্যমে কনভার্ট করাতে এখন এটাও হয়ে গেছে আমাদের অভিকর্ষীয় বল। তাহলে আমরা এখন কি করতে পারবো, আমরা লিখতে পারবো mg সমান g/m/r²। যেহেতু এটাও F সমান এটাও F সমান, তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি। দুই পাশে দেখো আমাদের m আছে, আমরা mm কেটে দিতে পারি। তাহলে আমরা একটা সম্পর্ক পেয়ে যাই g সমান gm/r²। এই যে আমরা একটা সূত্র পেয়ে গেলাম, এটা হলো আমাদের অভিকর্ষীয় ত্বরণ বের করার ফর্মুলা। যেখানে এই এমটা হলো আমাদের পৃথিবীর ভর, যেটা হলো আমাদের সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, আরটা হলো আমাদের পৃথিবীর ব্যাসার্ধ। এটাকে বারবার সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হচ্ছে কেন? কারণ এর মান কিন্তু অপরিবর্তনশীল। এটা আমরা চাঁদে যাই, সূর্যে যাই, মাটির নিচে, সমুদ্রের উপরে, সমুদ্রের নিচে, পাহাড়ের উপরে, যেখানেই যাও না কেন এর মানের কোনো পরিবর্তন হয় না। জি এর মান যদিও আমরা ফিক্সড একটা মান ধরে কাজ করি, জি এর মান কিন্তু অবস্থানভেদে পরিবর্তনশীল। কারণ তোমরা জানো এখানে পৃথিবীকে এক্সিট গোলের মতো ধরলেও পৃথিবী কিন্তু আসলে এরকম কমলা লেবুর মতো বাঁকা। তাহলে তার কেন্দ্র সাপেক্ষে কিন্তু তার এইখানে ডিস্টেন্সের কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে ডিস্টেন্সের পরিবর্তনের সাথে এই যেটা আমরা আর বলছিলাম, আর এর সাথে আমাদের অভিকর্ষীয় ত্বরণ যে সম্পর্কযুক্ত, তাহলে আর এর মান বাড়া বা কমার সাথে, সরি এতক্ষণ হয়তো দেখতে পারো নেই, এখানে আর এর মান বাড়া বা কমার সাথে আমাদের জি এর মানটা রিলেটেড। এখান থেকে আমরা দেখতে পারতেছি আর এর মান যদি বেড়ে যায় জি এর মান কমবে, আর এর মান কমে গেলে জি এর মান বাড়বে। সেই জন্য অবস্থান ভেদে এই জি এর মানের তারতম্য ঘটে। সেই জন্য আমরা বলে থাকি মেরু অঞ্চলে তার মান একরকম, বিষুবীয় অঞ্চলে তার মান একরকম। আচ্ছা, মেরু অঞ্চল আর বিষুবীয় অঞ্চল বলতে আবার কী বুঝি? আমরা পৃথিবীটাকে যদি এরকম কয়েকটা অংশে ভাগ করি, এখানে কিন্তু আমাদের আছে উত্তর মেরু, এখানে আছে আমাদের দক্ষিণ মেরু। একইভাবে যদি আমরা এটা এক অক্ষ বরাবর একটা ভাগ করি, তাহলে এই জাতীয় যে অঞ্চল এই জায়গাগুলোকে বলা হয় বিষুবীয় অঞ্চল। তাহলে এই সেকশনটাকে এক অক্ষ বরাবর যে সেকশন এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল, ওয়াই অক্ষ বরাবর যে সেকশন এটাকে বলা হয় মেরু অঞ্চল। তাহলে এই বিষুবীয় অঞ্চলে জি এর মান সবচাইতে কম এবং মেরু অঞ্চলে জি এর মান সবচাইতে বেশি। যদি বিষুবীয় অঞ্চল থেকে আস্তে আস্তে মেরু অঞ্চলের দিকে যাওয়া যায় তাহলে জি এর মান আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা আমরা এখন এই পর্যন্তই থাকবে। এটা হলো আমাদের পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ বের করার একটা ফর্মুলা দেখলাম। এখন এই যে সূত্র, এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অথবা পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষীয় ত্বরণ কীভাবে বের করা যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব। পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ নির্ণয়ের পর এখন আমরা নির্ণয় করব এইচ উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণ। এইচ উচ্চতায় জি। সাপোজ এই হলো আমাদের পৃথিবী, এটা হলো পৃথিবীর কেন্দ্র। তাহলে পৃথিবীর কেন্দ্র হতে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটা ছিল আমাদের ব্যাসার্ধ আর। আর আমরা ধরে নিলাম পৃথিবীর কেন্দ্র পৃথিবী পৃষ্ঠ হতে আরও একটু এইচ উচ্চতায় কোনো একটা স্থান, যে জায়গায় আমাদের অভিকর্ষীয় ত্বরণটা বের করতে হবে, এই জায়গায় অভিকর্ষীয় ত্বরণ আমরা বের করবো। আমরা ধরে নিলাম এই জায়গায় অভিকর্ষীয় ত্বরণটা হলো জি প্রাইম। তাহলে এই যে পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণের মান কত এটা আমরা এখন বের করবো। তাহলে পৃথিবীর কেন্দ্র হতে আমাদের এই ডিস্টেন্সটা দাঁড়াবে আর প্লাস এইচ। আমাদের পৃথিবী পৃষ্ঠের জন্য যে অভিকর্ষীয় ত্বরণ নির্ণয়ের যে ফর্মুলা আমরা একটু আগে ডিটারমিন করেছি সেটা জি সমান gm/r²। যে দূরত্বটা ছিল আর, সেই দূরত্বটা এখন হয়ে গেছে আর প্লাস এইচ। তাহলে এই জায়গার যে অভিকর্ষীয় ত্বরণ জি প্রাইম, সেই জি প্রাইমটা আমরা তাহলে লিখে ফেলতে পারবো gm/, আগে যে দূরত্বটা ছিল আর, সেই দূরত্বটা এখন হয়ে গেছে কত আর প্লাস এইচ। তাহলে আমাদের ফর্মুলা হয়ে গেল আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে পৃথিবী পৃষ্ঠ হইতে এইচ উচ্চতা অভিকর্ষীয় ত্বরণের ফর্মুলা হলো এটা জি প্রাইম সমান gm/r প্লাস এইচ। এখন আমরা যদি এই সমীকরণ 1 এবং সমীকরণ 2 একটা দ্বারা একটাকে ভাগ করি তাহলে আমরা কী পাই দেখি। সমীকরণ 2 ভাগ 1, তাহলে আমরা পেয়ে যাব g'/g সমান gm/r প্লাস এইচ হোল স্কোয়ার। একেবারে আমি গুণ দিয়ে উল্টাই দিচ্ছি gm/r²। এই যে gm এই gm বাদ যাবে, তাহলে আমরা পাবো g প্রাইম সমান r/r প্লাস এইচ
হোল স্কোয়ার বাই জি। আমরা এই ফর্মুলা ব্যবহার করেও পৃথিবী পৃষ্ঠে হতে এইচ উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণ বের করে ফেলতে পারব। এখন আমরা আমাদের যে ভূপৃষ্ঠে যে অভিকর্ষীয় ত্বরণ অর্থাৎ 1 নং থেকে আমরা একটু বিস্তার করতে পারি। 1 নং হতে আমরা লিখতে পারি, কি লিখতে পারি দেখি। এখানে আমাদের ভূপৃষ্ঠের জন্য অভিকর্ষীয় ত্বরণ নির্ণয়ের জন্য সূত্র ছিল Gm/r², যেখানে পৃথিবীর ভর m উপস্থিত। আমরা যদি কখনো পৃথিবীর ভর ছাড়া কাজ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা জানি m = ρv, এরকম একটা ফর্মুলা আছে যেটাকে আর্কিমিডিসের সূত্র বলা হয়। এটা হয়তো আমরা যখন আর্কিমিডিসের অধ্যায়টা নিয়ে আলোচনা করব তখন জানা যাবে। এখন আমরা এই সূত্রটা ব্যবহার করি এখানে। তাহলে G = G/r², এটাকে আমরা রেখে দিলাম। এমটাকে লিখতে পারি আমরা ρv। এই ভিটা হলো আয়তন, রোটা হলো ঘনত্ব। এখানে ভি, যেহেতু আমরা এই পৃথিবীটা নিয়ে কাজ করতেছি, যখন ভূপৃষ্ঠের জন্য কাজ করতেছিলাম তখন তার দূরত্ব ছিল r। তাহলে এই r ব্যাসার্ধের যে গোলক, পৃথিবী কিন্তু একটা গোলক, তাহলে এই r ব্যাসার্ধের গোলকের যে আয়তন, সেই গোলকের আয়তনটা আমার এখানে লাগবে। তাহলে r ব্যাসার্ধের গোলকের আয়তনটা কি? 4/3 πr3। এখন এখান থেকে r² আর এখান থেকে r³ কাটা যাবে। তাহলে আমরা আসলে যেটা পারবো 4/3 πρ/g/r। এটা ছিল আমাদের পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ নির্ণয় করার ফর্মুলা। আমরা এই সূত্র দিয়েও পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ নির্ণয় করতে পারবো। আমরা এই সূত্র দিয়েও পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ নির্ণয় করতে পারবো। আর এটা ছিল আমাদের পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতাতে অভিকর্ষীয় ত্বরণ নির্ণয়ের ফর্মুলা। এখন আমরা দেখব যদি পৃথিবী পৃষ্ঠ হতে এইচ গভীরতায় যাই। এই যে আমরা এটা কেন বের করলাম, এটার একটু কারণ আছে। এটা বের করছে যে কারণে, এটা আমাদের লাগবে যখন আমরা পৃথিবী পৃষ্ঠ হতে এইচ গভীরতায় জি বের করতে যাব, তখন দেখি আমরা এটা কীভাবে ব্যবহার করব। এই হলো আমাদের সেই পৃথিবী, এটা হলো কেন্দ্র। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত যে দূরত্ব সেটা ছিল আমাদের আর। এখন আমরা ধরে নিলাম আমরা এই জায়গায় অভিকর্ষীয় ত্বরণটা বের করব। এইখানকার ডিস্টেন্সটা হলো আমাদের এইচ। তাহলে আমাদের কার্যকরী যে যতটুকুর জন্য কাজ করতেছে সেই ডিস্টেন্সটা কত আসবে? r-h। আশা করি এইটুকু সবাই বুঝতে পারছো। এখন দেখো, আমরা যখন এইচ গভীরতায় বাইর করব, এইচ গভীরতায় জি, তখন এটাকে আমরা এই যে এটা যেরকম লিখছিলাম এইচ উচ্চতায় Gm/r+h², এখানে কি তাহলে লিখে ফেলতে পারবো? ধরে নিলাম এটাও জি প্রাইম, ধরে নিলাম এই জায়গায় যে অভিকর্ষীয় ত্বরণ এটাও জি প্রাইম। তাহলে এটিকে আমরা এখানে লিখে ফেলতে পারবো জি প্রাইম সমান Gm/r-h²। উত্তরটা হবে কিন্তু না, আমরা এটা লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণটা কি? দেখি, আমরা যখন এইচ উচ্চতায় গেছিলাম, আমাদের মূল যে পৃথিবী কিন্তু পৃথিবী ছিল। পৃথিবীর ভর আমাদের যা ছিল সেটা আমরা ব্যবহার করতে পারছিলাম, এডিশনাল কোনো ভর আমার লাগে না, কারণ উপরের স্থানটা হলো 22শূন্য। কিন্তু আমরা যখন এইচ গভীরতায় বের করবো তখন দেখি আমাদের পৃথিবীর যে ভর এম, আমরা এখানে টোটাল পৃথিবীর ভর এমটা পাচ্ছি। এখন কিন্তু আমরা আসলে কাজ করতেছি এতটুকু অংশ নিয়ে, অর্থাৎ r-h এই গভীরতার এই ব্যাসার্ধের একটা গোলক নিয়ে। তাহলে এখানে আমরা এই যে পৃথিবীর এতটুকু যে ভর, এই যে চারপাশের যে ভর, এই ভরগুলো কিন্তু আমরা এখন ব্যবহার করতে পারবো না। সেই যেহেতু এই ভরটা আমরা ব্যবহার করতে পারবো না, সেই জন্য এই সূত্রটা আমরা লিখতে পারবো। বের করছিলাম, এখানে আমরা বের করি। এখন এই যে 1 নং আর এই 2 নং, যেহেতু এই দুইটা ফর্মের সেম, তাহলে 2/1 করলে আমরা কি পাই? আমরা পাবো G'/G সমান 4/3 πρ/g/r-h ডিভাইড বাই r। এখানে আগে থাকবে 4/3 πρ/g, এখানে থাকবে r। তাহলে এইটুকু আমাদের দুই পাশ থেকে কাটা চলে যাবে। আমরা এখান থেকে যেটা পাবো সেটা হবে G' সমান r-h/r ইন্টু জি। তাহলে এটা আমাদের পৃথিবী পৃষ্ঠ হতে এইচ গভীরতায় জি বের করার ফর্মুলা। দেখতে পারো না, তাহলে G' হবে r-h/r ইন্টু জি। দেখো বোঝা যাচ্ছে কিনা? জাস্ট তোমরা 2 নং এবং আমাদের যে 1 নং ছিল, এই 1 নং 2 নংয়ের 1 নং ভাগ করে দিলেই আমরা এরকম একটা ফরম্যাট পেয়ে যাব। এখন আমরা এই অভিকর্ষীয় ত্বরণ নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা তথ্য আমরা এখন তোমাদের দিতে চাই। আমরা যেটা দেখছিলাম যে এটা যদি আমাদের পৃথিবী হয়, তাহলে বলছিলাম যে এই দিকে আমাদের উত্তর মেরু দক্ষিণ মেরু এরকম মেরু থাকে, এটা হলো আসলে এরকমভাবে ভাগ করা থাকে। আর এই দিকে আমাদের এক্স অক্ষ বরাবর যে ভাগগুলো দেওয়া থাকে এরকম ভাগ, এই অংশগুলোকে বলা হয় বিষুবীয় অঞ্চল। বিষুবীয় এই অঞ্চলগুলোকে বলা হয় মেরু অঞ্চল। তাহলে কোনো একটা
বস্তুর অভিকর্ষীয় ত্বরণ বা কোনো জায়গার অভিকর্ষীয় ত্বরণ যদি আমরা বাইর করতে চাই, সেক্ষেত্রে এই বিষাবী অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যত আগানো যাবে সেক্ষেত্রে আমাদের অভিকর্ষীয় ত্বরণ জি এর মান কমতে থাকবে। অর্থাৎ আমাদের যে জি এর মান বিষুবীয় অঞ্চলে সবচেয়ে বেশি, সবচেয়ে কম, জি এর মান বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম। আর এই বিষুবীয় অঞ্চলে জি এর যে মান, সেই মানটা হলো যে 978.0 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আর জি এর মান আমরা যখন এখান থেকে এখানে আস্তে আস্তে মেরু অঞ্চল দিকে যেতে থাকবো, আস্তে আস্তে জি এর মানটা বাড়তে থাকবে, তাহলে মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি। জি এর মান মেরু অঞ্চলে সবচেয়ে বেশি এবং এই বেশি মানটা কত? জি এর সেই মানটা দাঁড়াবে 983.2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমাদের একটা নোট ছিল, এটা হলো আমাদের আরও একটা নোট। একইভাবে আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় বা এইচ গভীরতায় যে জি এর মানগুলো বের করছিলাম, সেখানে আমাদের কিছু সম্পর্ক আছে। এই ক্ষেত্রে আমরা যে ডিসিশনটা নিতে পারি সেটা হলো পৃথিবী পৃষ্ঠে জি এর মান সর্বোচ্চ। পৃথিবী পৃষ্ঠে জি এর মান সর্বোচ্চ, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ হতে যত উপরে বা নিচে যাওয়া হোক না কেন, জি এর মান কমতে থাকে। তাহলে এখান থেকে কিন্তু আমরা আরেকটা ডিসিশন পাই গেলাম যে পৃথিবী পৃষ্ঠে জি এর মান সবসময় সর্বোচ্চ হবে। পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে বা নিচে যেখানে যায় না কেন আমাদের জি এর মান আস্তে আস্তে কমতে থাকবে। এবং বলা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে হলো জি এর মানটা সর্বোচ্চ, এবং এই উচ্চতা বীজ গভীরতা যেটাই হোক, সেই মান আমরা জানি না, যাই হোক এখানে মান কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে বা বাড়তে থাকবে। আচ্ছা, এখানে আমাদের আরেকটা ইনফরমেশন জেনে রাখা উচিত, সেটা হলো পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণ যদি জি হয়, আরেকটা ইনফরমেশন দিয়ে রাখতেছি, পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ জি হলে সূর্যের অভিকর্ষীয় ত্বরণ হবে পৃথিবী পৃষ্ঠের 27 গুণ, অর্থাৎ 27 জি। কি দেখলাম? 27 গুণ, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে যে অভিকর্ষীয় ত্বরণ জি এর 27 গুণ হবে সূর্যের অভিকর্ষীয় ত্বরণ। একেবারে যদি আমরা চাঁদেরটা বের করতে চাই, চাঁদের অভিকর্ষজ ত্বরণ সেটা হবে পৃথিবীর যে অভিকর্ষীয় ত্বরণ তার 1/6 জি, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি g/6। এতক্ষণ আমরা যে ইনফরমেশনগুলো দেখলাম, সেই ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এগুলো আমাদের প্রায় কাজে লাগবে। সুতরাং এগুলোকে পড়ে ফেলার বা মুখস্থ করে ফেলার অনুরোধ করা হলো। এখন আমরা দেখব যে আমাদের যে স্বাভাবিক যে সূত্রগুলো আছে, কোনো বস্তুকে লম্বালম্বি উপরের দিকে নিক্ষেপ করলে বা উপর থেকে ছেড়ে দিলে সেই সূত্রগুলো কীভাবে পরিবর্তন হতে পারে। তাহলে আমরা হয়তো এই সূত্রগুলো জানি যে ভি সমান ইউ প্লাস মাইনাস জিটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস, সরি এটা আমাদের ছিল এ, এটি ভি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস মাইনাস 2 এ এস, তারপরে এস ইকুয়াল ইউটি প্লাস মাইনাস হাফ এ টি স্কোয়ার, এরকম সূত্র আছে। এই সূত্রগুলোকে যদি আমরা উলম্ব বরাবর রূপান্তর করি, তাহলে আমি আসলে যেভাবে পড়ায় থাকি যে এইখানে যে ত্বরণগুলো আছে এ, এই ত্বরণগুলো এখন হয়ে যাবে জাস্ট অভিকর্ষীয় ত্বরণ, অর্থাৎ এই জায়গায় আমরা রিপ্লেস করে দেবো জিকে। যে সকল জায়গায় এ আছে সেই সকল জায়গায় হয়ে যাবে জি,
যে সকল জায়গায় সরণ আছে এস, সেই এসটাকে আমরা রিপ্লেস করে ফেলবো এখন হাইটের মাধ্যমে, যেহেতু কাজটা হবে এখন লম্বালম্বি। তাহলে আমাদের এই ফর্মুলাটা কী চলে আসে? ভি সমান ইউ প্লাস মাইনাস জিটি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2GH, এইচ ইকুয়াল ইউটি প্লাস মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই যে আমরা তিনটে সূত্র দেখলাম, এই সূত্রগুলো আমরা এখন উলম্ব বরাবর ব্যবহার করতে পারবো, প্রতিস্থাপন করতে পারবো। তো এই সূত্রগুলোকেই আমরা কীভাবে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাই সেটা যদি আমরা একটু দেখি। এই সূত্রগুলোকে হয়তো বিভিন্নভাবে রূপদান করা সম্ভব। এখন আমরা কোনো একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করি। তবে এখানে খুব গুরুত্বপূর্ণ দুটি ইনফরমেশন আমি আগে বলে রাখি। কোনো বস্তুকে উপর থেকে ফেলে দেওয়া হলে, কোনো বস্তুকে উপর থেকে ফেলে দেওয়া হলে বা ছেড়ে দেওয়া হলে, ফেলে দেওয়া হলে বা ছেড়ে দেওয়া হলে তার আদিবেগ অর্থাৎ ইউ, সর্বদাই 0 হবে, সর্বদাই 0 হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ইউ সমান 0। যদি স্পেশাল কোনো কেস থাকে, আদিবেগ দিয়ে দেওয়া থাকে, তাহলে সেটা হলো ভিন্ন কথা। ইন জেনারেল সবসময় এই ক্ষেত্রে আদিবেগ আমাদের 0 হয়। আর যদি আমরা বিপরীত ঘটনা ঘটাই, কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলে, কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলে, উপরের দিকে নিক্ষেপ করা হলে, কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলে সর্বদাই শেষ বেগ অর্থাৎ ভি 0 হবে, ভি সমান 0। কারণ না, যদি কোনো একটা বস্তুকে আমরা উপরের দিকে নিক্ষেপ করি, যতক্ষণ তার বেগ থাকবে ততক্ষণ কিন্তু বস্তুর উপরের দিকে যেতেই থাকবে। যেই মুহূর্তে তার বেগটা শূন্য হয়ে যাবে, সেই মুহূর্তে সেই ক্ষণিকের জন্য স্থির হয়ে দাঁড়াবে, তারপর মুহূর্তে আবার সে নিচের দিকে যাত্রা শুরু করবে, পৃথিবী পৃষ্ঠে ফেরত আসা শুরু করবে। তাহলে আমরা যে সূত্রগুলো একটু আগে দেখে আসলাম, সেই সূত্রগুলো থেকেই আমরা কী পাই দেখি। আমরা এরকম একটা সূত্র দেখছিলাম, ভি সমান ইউ প্লাস মাইনাস জিটি। তাহলে এখান থেকে আমরা যেহেতু উপর দিকে কোনো বস্তুকে নিক্ষেপ করতেছি, আমরা উপর দিকে নিক্ষেপিত বস্তুর জন্য এখন কাজ করতেছি। যদি উপর দিকে নিক্ষেপ করি তাহলে মন্দন হবে, সেই জন্য আমরা সূত্রটা নেব মাইনাস। তাহলে লিখতে পারবো ভি সমান ইউ মাইনাস জিটি। বাই কন্ডিশন আমরা লিখতে পারবো কি ভি সমান 0, যেহেতু আমরা উপর দিকে নিক্ষেপ করছি। সর্বোচ্চ উচ্চতায় এখানে একটু লিখে দিই, সর্বোচ্চ উচ্চতায়। তাহলে সর্বোচ্চ উচ্চতায় অবশ্যই আমার ভি সমান 0, সর্বোচ্চ উচ্চতায় ভি সমান 0। তাহলে ভি এখানে আমরা যদি 0 বসাই লিখতে পারবো ইউ মাইনাস জিটি। এখান থেকে আমরা পাই যাব টি সমান ইউ বাই জি। এই যে আমরা টি পেলাম, এই টিটা আসলে কি? এটা হলো সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়। আচ্ছা, কোনো একটা বস্তুকে যদি আমরা উপর দিকে ভাবে নিক্ষেপ করি, তাহলে কোনো একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে পরিমাণ সময় নেবে, এখান থেকে কিন্তু সে ফিরে আসার জন্য ঠিক আবার সে একই পরিমাণ সময় নেবে। অর্থাৎ আমরা বলতে পারি তার ওঠার সময় এবং নামার সময় একই হবে। কোনো একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে পরিমাণ সময় নেয়, সেখান থেকে নামতে আবার ঠিক একই পরিমাণ সময় নেয়। আর কোনো একটা বস্তু উপরে যাওয়া এবং সেখান থেকে আবার ফেরত আসা, এই টোটাল সময়টাকে বলা হয় বিচরণকাল। বিচরণকাল, কোনো একটা বস্তু কতটুকু সময় শূন্য অবস্থান করছে, সেটা হলো আমাদের বিচরণকাল। তাহলে বিচরণকাল আমরা লিখতে পারবো টি সমান ওঠার সময় নামার সময়, অর্থাৎ 2t। আর এই টি এর মান আমরা অলরেডি জানি ইউ বাই জি। তাহলে আমরা আসলে লিখতে পারি টি সমান 2u বাই জি। এটা হলো আমাদের সেই বিচরণকাল। কোনো একটা বস্তু যদি আমরা উপর দিকে নিক্ষেপ করি, তাহলে সে কতটুকু সময় শূন্য অবস্থান করবে, সেটা হলো তার বিচরণকাল। আচ্ছা, আমাদের আরও একটা ফর্মুলা ছিল, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2GH। তাহলে সর্বোচ্চ উচ্চতায় আগের মতোই, সর্বোচ্চ উচ্চতায় ভি সমান 0। যদি এরকম হয় তাহলে আমরা লিখতে পারবো 0 সমান ইউ স্কোয়ার মাইনাস 2GH। তাহলে এখান থেকে আমরা পাই যাবো আসলে এইচ সমান ইউ স্কোয়ার বাই 2G। এই এইচটাকে আমরা ক্যাপিটাল এইচ দ্বারা প্রকাশ করি, ইউ স্কোয়ার বাই 2G। এটাকে ক্যাপিটাল এইচ দ্বারা প্রকাশ করার কারণ হলো এটা আমাদের সর্বোচ্চ উচ্চতা নির্দেশ করে। এটাই হলো আমাদের সেই সর্বোচ্চ উচ্চতা, এটা হলো
সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ কোনো একটা বস্তুকে ইউ আদিবেগে যদি আমি উপর দিকে নিক্ষেপ করি তাহলে সে যতটুকু সময় বিচরণ করবে এর মধ্যে হাফ সময় সে ব্যয় করবে সর্বোচ্চ উপরে ওঠার জন্য, এই জায়গায় ওঠার জন্য, আবার সেখান থেকে এখানে আসার জন্য সে একই পরিমাণ টাইম ব্যয় করবে। এখান থেকে আমরা বলতে পারি কোনো একটা বস্তুর উপরে ওঠার সময় এবং নিচে নামার সময় এই দুটোর সমষ্টি হবে আমাদের বিচরণকাল। আর এই বিচরণকালের অর্ধেক সময়, অর্থাৎ এই যে এটি সময় সে যতটুকু উচ্চতায় উঠতে পারে, এটি হলো আমাদের সর্বোচ্চ উচ্চতা। সেই সর্বোচ্চ উচ্চতাটা কত, সেটা হলো ক্যাপিটাল এইচ। এই ফর্মুলার মাধ্যমে আমরা বের করে ফেলতে পারি। অর্থাৎ কোনো একটা বস্তুকে যদি ইউ বেগ উপরের দিকে নিক্ষেপ করে সে সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠতে পারে, সেটা হলো আমাদের এটা সর্বাধিক উচ্চতা ওঠার সূত্র থেকে আমরা বের করে ফেলতে পারি। সর্বোচ্চ উচ্চতার পর আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে ক্যাপলারের সূত্র। ক্যাপলারের সূত্র হচ্ছে গ্রহের গতি সম্পর্কিত সূত্র বলা হয় এটাকে। সাপোজ এটা হলো আমাদের সূর্য, তাহলে সূর্যকে কেন্দ্র করে আমাদের এরকম কতগুলো গ্রহ কক্ষপথে বিভিন্ন কক্ষপথে ঘুরতেছে। সাপোজ এই কক্ষপথে মঙ্গল, এই কক্ষপথে পৃথিবী, এইভাবে ঘুরতেছে। তাহলে সূর্য থেকে তার একটা গড় দূরত্ব আছে, এটা সাপোজ ধরে নিলাম আমরা R1, এটাকে ধরে নিলাম আমরা R2। এই যে আমাদের মঙ্গল বা বুধ আমরা যেটা বলি, এটা এই গ্রহটা তার টোটাল কক্ষপথ একবার পরিভ্রমণ করে আসতে যে পরিমাণ সময় লাগে সেটা ধরে নিলাম আমরা T1। আর আমাদের পৃথিবী টোটাল কক্ষপথটা ঘুরে আসতে যে সময় লাগে সেটা ধরে নিলাম আমরা T2। তাহলে ক্যাপলারের সূত্র অনুযায়ী বলা হচ্ছে এই যে গ্রহগুলোর যে আবর্তনকাল, সেই আবর্তনকালের বর্গ তার মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এখান থেকে আমরা সরাসরি যদি সূত্রটা প্রতিপাদন করার চেষ্টা করি তাহলে এরকম একটা সূত্র আসে, T1/T2, অর্থাৎ আবর্তনকালের বর্গ সমান দূরত্বের ঘনফল। দূরত্ব কত, R1/R2, দূরত্বের ঘনফলের সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা সূত্রটা ব্যবহার করার জন্য এরকম লিখতে পারি, T1/T2 স্কোয়ার সমান R1/R2 কিউব আকারে আমরা ব্যবহার করতে পারি। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কখনো এটা ব্যবহার করবো, কখনো এটা ব্যবহার করবো, দুটো আসলে একই কথা। এটা হলো গ্রহের গতি সম্পর্কিত ক্যাপলারের সূত্র। এখন আমাদের ফাইনালি আর যে লাস্ট হিসেবে যে টপিকটা বাকি আছে সেটা হলো মুক্তিবেগ। অর্থাৎ কোনো একটা বস্তুকে আমি যদি পৃথিবী থেকে মুক্তি দিতে চাই তাহলে যে বেগ প্রয়োজন সেই বেগটাকে বলা হয় মুক্তিবেগ। বিষয়টা খুব ইন্টারেস্টিং। বিষয়টা এরকম যে আমরা হয়তো বাস্তবিকভাবে এরকম কোনো জিনিস ফেস করি না। কোনো একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে সেটা একটা নির্দিষ্ট উচ্চতায় যাওয়ার পর তার শেষ বেগ 0 হয়ে যায়, তখন সে আবার পুনরায় পৃথিবী পৃষ্ঠে ফেরত আসা শুরু করে। কিন্তু এমন কি সম্ভব যে কোনো একটা বস্তুকে আমরা উপরের দিকে নিক্ষেপ করলাম, সে যাচ্ছে তো যাচ্ছেই, অর্থাৎ সে আর পৃথিবী পৃষ্ঠে ফেরত আসে নাই? এরকম বেগও আছে, এই বেগটা সম্ভব। এই বেগটাকে বলা হইতেছে আসলে মুক্তিবেগ। এটাকে ভি এর মাধ্যমে প্রকাশ করা হয়। দ্বারা আসলে আর্থ বোঝাচ্ছে, আর্থের মুক্তিবেগ। তাহলে এই মুক্তিবেগটা আমরা কীভাবে বের করতে পারি? বলা হচ্ছে কোনো একটা বস্তুকে যদি আমরা পৃথিবী পৃষ্ঠে যে অভিকোষীয় ত্বরণের যে সেক্টরটা আছে, অর্থাৎ সাপোজ আমরা ধরে নিলাম যে এটা হলো তার একটা সেক্টর বা একটা সীমানা, যে সীমানা পর্যন্ত আমাদের অভিকোষীয় ত্বরণ যেটা কাজ করে, তাহলে আমাদের এমন একটা বেগ দিতে হবে যাতে বস্তুকণাটা এই লেয়ারটা ভেদ করে চলে যেতে পারে। যদি কোনোভাবে সে এই লেয়ারটা ভেদ করে এইখানে আসতে পারে, এইখানে আসার ফলে তার যে বেগটা থাকবে, এই বেগটা যদি আমাদের 0.000001 হয়, তাহলে সে এই বেগটা নিয়েই সামনের দিকে আগাতে থাকবে। কারণ এখানে তাকে আর টানার মতো বা ঠেলার মতো কোনো অপশন নাই, কোনো মাধ্যম নাই। সে এখান থেকে এই যে বেগটা আছে এই বেগের সামনের দিকে সবসময় আগাতেই থাকবে। তাই এই বেগটাকে বলে দিয়েছে মিনিমাম বেগ। অর্থাৎ কোনো একটা বস্তুকে মিনিমাম যে বেগে নিক্ষেপ করলে সেটা পৃথিবী পৃষ্ঠে আর ফেরত আসবে না, সেই বেগটাকে বলা হয় মুক্তিবেগ। তাহলে মুক্তিবেগ বের করার ফর্মুলা হচ্ছে ভি সমান √2gm/r। এই ফর্মুলা ব্যবহার করে আমরা মুক্তিবেগের মান বের করে ফেলতে পারবো। আবার আমাদের একটা সূত্র জানা আছে, জি সমান gm/r²। তাহলে এখান থেকে আমরা কিন্তু আবার gr² সমান gm এরকম লিখতে পারি। তাহলে আমরা যদি এই gm এর জায়গায় এই জিনিসটা একটু রূপান্তর করি তাহলে আমরা এরকম একটা সূত্র পাবো, √2gr²/r। একটা আর আমাদের কাটা যাইলো, আমরা এরকম একটা মুক্তিবেগের ফর্মুলা পাবো, ভি সমান √2gr। অর্থাৎ মুক্তিবেগের জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি। আর ফার্স্টে যেটা বের করছিলাম 2gm/r, এটাও ব্যবহার করতে পারি। এটা আমাদের গ্রহের মুক্তিবেগ, আমাদের যে কোনো গ্রহের জন্য। এটা তো আমরা ভি এর জন্য করছি। এরকম যদি আমরা কোনো একটা গ্রহের, এটা পৃথিবী না হয়ে অন্য গ্রহ হতে পারে, সেই গ্রহে যদি অভিকোষীয় ত্বরণ জানা থাকে, তার দূরত্ব বা ব্যাসার্ধটা জানা থাকে, তাহলে আমরা সেই গ্রহের মুক্তিবেগ বের করে ফেলতে পারবো। তাহলে এই সূত্র অথবা এই সূত্র, যে কোনো সূত্র ব্যবহার করে আমরা কোনো একটা গ্রহের
মুক্তিবেগের মান বের করে ফেলতে পারবো। মুক্তিবেগের পর এখন আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে কোনো একটা বস্তুর কেন্দ্রমুখী বল এবং আমাদের যে মহাকর্ষীয় বল এদের মধ্যে একটা সম্পর্ক বের করার চেষ্টা করি। আমরা জানি আমাদের মহাকর্ষীয় বল F সমান Gm/r² এবং কেন্দ্রমুখী বল F সমান কি লিখতে পারি আমরা mv²/r। কেন্দ্রমুখী বল হবে mv²/r। সাপোজ আমরা পৃথিবী নিয়ে কাজ করতেছি, তাহলে পৃথিবীর জন্যই, তাহলে এইখানে কিন্তু আমাদের কোনো একটা বস্তুকণা যে একে অপরকে আকর্ষণ করতেছে তাদের মধ্যে যে আকর্ষণ বল, সাপোজ এটা হলো আমাদের সেই পৃথিবী পৃষ্ঠ থেকে যদি ধরি, এই যে একটা বস্তুকণা এখানে যে আকর্ষণ করতেছে, এই আকর্ষণ বলের বিপরীতে কিন্তু আমাদের একটা কেন্দ্রবিমুখী বল কাজ করতেছে। তাহলে এইদিকে আমাদের সাপোজ কাজ করতেছে Fc আর এইদিকে কাজ করতেছে আমাদের যে নর্মাল বল আছে F সেটা। তাহলে কোনো একটা বস্তুকণা এখানে সেরকমভাবে ঘুরতে পারবে তখনই যখন এই Fc এবং এই F এর মান পরস্পর সমান হবে। তাহলে এই সূত্র থেকে আমরা লিখতে পারি F সমান Fc। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি আসলে Gmm/r² সমান mv²/r। এখানে আমাদের mm কাটা চলে যাচ্ছে, আমরা ওই পক্ষ থেকে একটা r বাদ দিতে পারি। যদি বাদ দিই তাহলে আমরা v এর যে মানটা পাবো সেটা আসবে √Gm/r। তাহলে এটা হলো আমাদের আসলে কোনো একটা কৃত্রিম উপগ্রহের বেগ বের করার ফর্মুলা। তবে কৃত্রিম উপগ্রহগুলো সাধারণত পৃথিবী পৃষ্ঠে অবস্থান করে না, এটা পৃথিবী পৃষ্ঠ থেকে একটু উচ্চতায় অবস্থান করে। সাপোজ আমরা ধরে নিলাম যে এইখানে কৃত্রিম উপগ্রহ অবস্থান করতেছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের উচ্চতার দূরত্বটা একটু বেড়ে যায়। তাহলে আমরা লিখতে পারি কৃত্রিম উপগ্রহের বেগ। ফাইনালি আমরা পাবো যেটা আসলে কৃত্রিম উপগ্রহের বেগ, কৃত্রিম উপগ্রহের বেগ। কৃত্রিম উপগ্রহ বলতে আসলে কি বোঝায়? আমরা যে বিভিন্ন স্যাটেলাইট উৎক্ষেপণ করতেছি সেই স্যাটেলাইটগুলা পৃথিবী পৃষ্ঠ হতে একটা নির্দিষ্ট উচ্চতায় থেকে পৃথিবীকে পরিভ্রমণ করতেছে। এই জাতীয় যে স্যাটেলাইট আমরা উৎক্ষেপণ করে থাকি এই জিনিসগুলোকে বলা হয় কৃত্রিম উপগ্রহ। সেই কৃত্রিম উপগ্রহগুলো কত বেগে পরিভ্রমণ করছে সেই বেগটা বের করার জন্য আমরা এখন সূত্রটা লিখতেছি। তাহলে আমরা এই সূত্রটাকেই লিখবো জাস্ট v সমান √Gm/r+h, যেহেতু সে এখন পৃথিবীর কেন্দ্র হতে r+h উচ্চতায় রয়ে গেছে। এটা হলো কৃত্রিম উপগ্রহের বেগ বের করার ফর্মুলা। এখন আমরা আবার জানি v সমান ওমেগার, যেখানে ওমেগাটা হলো আমাদের কৌণিক বেগ। যেহেতু পৃথিবী একটা চক্রাকার পথে ঘুরতেছে, তাহলে পৃথিবীর সাপেক্ষে আমাদের যেই স্যাটেলাইটগুলো আছে সেগুলো একটা চক্রাকার পথে ঘুরবে, সেই ক্ষেত্রে তার একটা ঘূর্ণন বেগও থাকবে। সেই ঘূর্ণন বেগের সাথে যদি আমরা সম্পর্কটা প্রতিপাদন করি তাহলে জাস্ট আমরা ভি এর জায়গায় লিখে ফেলতে পারবো ওমেগা r। তাহলে আমাদের কিন্তু এরকম একটা ফর্মুলা আসতে পারে ওমেগা r সমান √Gm/r+h। যখন আমাদের যেটা লাগবে সেটা, এখানে rটা আমাদের হতে পারে r+h, অথবা হতে পারে আমাদের এইখানে যে দূরত্বটা আছে এটা আমরা একেবারে রূপান্তর করে লিখে ফেলতে পারি। তাহলে ওমেগা r+h, আমাদের এখানে যে উচ্চতাটা হবে এখানে সেই উচ্চতাটাই ব্যবহার করতে হবে। তাহলে √Gm/r+h, এরকম একটা ফর্মুলা আমরা এখান থেকে প্রতিপাদন করে ফেলতে পারি। আশা করি সূত্রগুলো বুঝতে পারছো। এখন আমরা এই যে কেন্দ্রমুখী বলের সাথে যে সূত্রটা বের করলাম এটার সাথে ভ্রমণকাল বা আবর্তনকাল, অর্থাৎ এই যে আমরা কৃত্রিম উপগ্রহটা এখানে স্যাটেলাইটটা যেখানে উৎক্ষেপণ করলাম সেট করে দিলাম, সেই টোটাল জিনিসটা একবার যে ঘুরে আসবে বা ভ্রমণ করে আসবে সেই ভ্রমণকালটা আমাদের মাঝে মাঝে নির্ণয় করতে বলতে পারে। তাহলে সেটা এখন আমরা বের করার চেষ্টা করি। তাহলে এই উচ্চতার জন্য আমাদের কেন্দ্রমুখী বল আগের মতোই আমাদের যে Fc ছিল সেটা ছিল mv²/r, এখন হয়ে যাবে mv²/r+h। আশা করি কারো কোনো দ্বিমত নাই। আর এখন আমরা কেন্দ্রমুখী বলটাকে বের করব m²r এর মাধ্যমে, কারণ এখন আমরা ঘূর্ণন নিয়ে কাজ করতেছি। সেই ঘূর্ণনের জন্য আমাদের যে কেন্দ্রমুখী বল সেটা হবে m²r। এটা লিখলাম আমরা m²r, এখানে আরটা হবে r+h। অবশ্যই এখানে আমাদের কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল দুটো পরস্পর সমান হতে হবে। যদি দুটো সমান হয় তাহলে আমরা লিখতে পারি F সমান Fc। এখান থেকে আমরা আসলে লিখতে পারবো mv²/r+h সমান m²r+h। এরকম একটা ফর্মেট আমাদের দেওয়া হবে। এখান থেকে আমরা ওমেগাটাকে সেট করার চেষ্টা করি। আগে m বাদ দিলাম, তাহলে আমরা পাবো ওমেগা² সমান v²/r+h হোল স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারবো ওমেগা সমান v/r+h। এখন ওমেগা সমান আমরা আবার কি জানি 2π/t v/r+h। আমাদের লাগবে ভ্রমণকাল t, তাহলে t সমান আমরা কি লিখতে পারবো
পাই আর প্লাস এইচ ভি। তাহলে এই আর প্লাস এইচটা হলো আমাদের পৃথিবীর কেন্দ্র হতে দূরত্ব, ভিটা হলো কৃত্রিম উপগ্রহের যে বেগ আছে। তাহলে এই জিনিসটা যদি আমাদের জানা থাকে, এখান থেকে কোনো একটা কৃত্রিম উপগ্রহ ঘুরতে বা আবর্তন করতে তার আবর্তনকালটা কতটুকু লাগতেছে, কী পরিমাণ সময় লাগতেছে, সেই সময়টা আমরা এখান থেকে খুব ইজিলি বের করে ফেলতে পারবো। আরেকটা আমাদের প্রশ্ন মাঝে মাঝে এরকম আসতে পারে, ওজনহীনতা, যে যাত্রীরা কখন ওজনহীন অনুভব করবে, কোনো একটা বস্তু ওজনহীনতা অনুভব করার শর্তটা কি। এই যে ক্ষেত্রে আমরা যদি জাস্ট একটু বিবেচনা আনার চেষ্টা করি যে কোনো একটা বস্তু যদি এরকম বৃত্তাকার পথে ঘুরতে সাপোজ ধরে নিলাম সে কোনো একটা সময় এই অবস্থানে চলে আসছে, তাহলে অবস্থানে তার একটা কেন্দ্র বিমুখী বল থাকবে। ধরে নিলাম এদিকে কেন্দ্র বিমুখী বলটা কাজ করতেছে, সেই কেন্দ্র বিমুখী বলের মান কত, mv²/r। আচ্ছা, তাহলে এই যে এদিকে বস্তুকণার যে ভর mg, ওজন mg, এটা সবসময় নিচের দিকে কাজ করে। কোনো কারণে যদি আমাদের কেন্দ্র বিমুখী বল এবং বস্তুর যে ওজন এই দুটো পরস্পর সমান এবং বিপরীতমুখী হয়, তখনই বস্তুগুলো পরস্পর ওজনহীন অনুভব করবে। যে বস্তুর উপর এই কাজটা ঘটবে তাকে আমরা ওজনহীন বলতে পারবো। তাহলে এই কন্ডিশনে আমরা লিখতে পারি ওজনহীনতার শর্ত, এটাকে বলা হবে আসলে ওজনহীনতার শর্ত। কখন বস্তু ওজনহীন অনুভব করে, ওজনহীনতার শর্ত থেকে আমরা লিখতে পারবো mg সমান mv²/r। এটা আমাদের প্রয়োজন হলে আমরা রৈখিক গতি ব্যবহার না করে কৌণিক গতি সূত্র দিয়ে করতে পারি, আমাদের যখন যেভাবে প্রয়োজন হয় সেভাবে ব্যবহার করতে হবে এখানে। তাহলে g সমান v²/r, এই ফর্মুলা থেকে আমরা বের করে ফেলতে পারি gr সমান v² অথবা v সমান √gr। এটা হলো ওজনহীনতার একটা কন্ডিশন, ওজনহীনতা। আচ্ছা, সর্বশেষ এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো একটা কম্বাইন্ড সূত্র এই অধ্যায়ের, সেটা হলো আমরা g সমান gm/r²। এটা অলরেডি আমরা শিখে আসছি অভিকর্ষীয় ত্বরণ বের করার ফর্মুলা। কিন্তু আমরা জানি g এর মান, এটা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এর মান কখনো পরিবর্তন হয় না। সাপোজ আমরা ধরে নিলাম চাঁদ এবং পৃথিবী নিয়ে কাজ করতেছি, তাহলে চাঁদের ভর এবং পৃথিবীর অবশ্যই এক না, ভিন্ন হবে। তাহলে ভরটা পরিবর্তন হতে পারে, তার ব্যাসার্ধ বা দূরত্ব সেটা অবশ্যই কী হবে, পরিবর্তন হবে। সেই সাপেক্ষে আমাদের জির মানও পরিবর্তন হবে। তাহলে আরেকটা যে মানটা নেব আমরা, সেটা হবে g2 সমান gm/r²। সাপোজ এটা হলো আমাদের চাঁদের জন্য, এটা হলো আমাদের পৃথিবীর জন্য। এখন যদি আমরা একটাকে আরেকটা দিয়ে ভাগ দিই তাহলে আমরা কী পাই, g1/g2 সমান gm1/r1², আমি গুণ দিয়ে একেবারে উল্টে দিলাম, gm2/r2², g কাটা চলে যাবে। তাহলে আমরা এরকম একটা ফর্মুলা পাবো, g1/g2 সমান m1/m2 ইন্টু r2/r1²। এরকম একটা ফর্মুলা আমরা পাবো। এটাকে বলা হচ্ছে একটা কম্বাইন্ড সূত্র। এটাকে কাজে লাগে আমরা হয়তো বিভিন্ন ম্যাথ একটু সহজে করে ফেলতে পারবো, অনেক বড় বড় অঙ্ক 2-3 লাইনে করে ফেলবো। এখানে এই সম্পর্কটাকে আরেকটু বিস্তার করা যায়, যেমন আমরা জানি আবার ওজন w সমান কি mg, কিন্তু বস্তুর ভরের কিন্তু পরিবর্তন হয় না। কোনো একটা বস্তু সাপোজ একটা মানুষকে যদি আমরা পৃথিবী থেকে চাঁদে নিয়ে যাই, তার ভরে কোনো পরিবর্তন হবে না, কিন্তু জির মান পরিবর্তন হতে পারে, সেই সাপেক্ষে তার ওজনও পরিবর্তন হতে পারে। যদি এখন আমরা একটাকে একটা দিয়ে ভাগ করি, এমন কাটা যাবে, তাহলে আমরা কিন্তু পাই w1/w2 সমান g1/g2। তাহলে আমরা এই g1/g2 এর সমানুপাতিক আকারে w1/w2 লিখতে পারবো। তাহলে ফাইনালি আমাদের কাছে এরকম একটা ফর্মুলা দ্বারা হবে w1/w2 সমান g1/g2 সমান m1/m2 ইন্টু r2/r1²। তাহলে এই যে একটা কম্বাইন্ড ফর্মুলা পেলাম, যখন আমাদের যেটা লাগবে সেই সাপেক্ষে আমরা ততটুকু যাতে ব্যবহার করতে পারি এই সূত্রের মাধ্যমে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা বলা হচ্ছে, কারণ এই সূত্রটা ব্যবহার করে আমরা খুব ইজিলি শর্ট করে অনেক অঙ্কই করে ফেলতে পারবো। এই ছিল আমাদের অধ্যায় ভিত্তিক আলোচনা। পরবর্তীতে আমরা ম্যাথমেটিক্যাল আলোচনা করব।